নমস্কার, দেখছেন আবার বাংলা, সঙ্গে আমি সমাদ্রিতা। আসছে ভোট, সংবিধানের ৩৫৬ ধারা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি, সম্মুখ সমরে বিজেপি তৃণমূল। ভোট আসছে, রাজ্যে ফের ৩৫৬র পারদ। এবার সুর চড়ালেন বাবুল সুপ্রিয়। যদি যেভাবে আমরা হিংসা দেখছি, এখনো যেভাবে দিনের পর দিন রাজনৈতিক বিজেপি কর্মীদের হত্যা করা হচ্ছে, যদি দিদি কোনোভাবে মনে করেন কেন্দ্রতে একটি কমজোর সরকার রয়েছে, তাহলে উনি বিরাট বড় ভুল করছেন। কারণ বিজেপিকে কিচ্ছু করতে হবে না, সংবিধানেই সমস্ত প্রাবধান আছে এরকম ধরনের কোনো একটি হিংস্র সরকারকে কিভাবে তাদের কাজকর্ম বন্ধ করতে হয়, কি দাওয়াই তাদের জন্য আছে, সেটা সংবিধানেই পরিষ্কার করে লেখা আছে। সে রাস্তাটাও কিন্তু অসম্ভব নয়। ৩৫৬ ধারা আছে, যাতে একটা রাজ্য সরকারকে রাজ্যপালের রিপোর্টের ভিত্তিতে বা রিপোর্ট ছাড়াই বরখাস্ত করা যায়। কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে কি পরিস্থিতিতে এটা করা যাবে, সুতরাং ইচ্ছে হলেই তো ওরা করতে পারবে না। উনি এক্স্যাক্টলি জানেন কি পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন হতে পারে, তার জন্য বাবুল সুপ্রিয় কোনো কিছু বলার দরকার নেই, উনি জানেন বলেই রিয়াক্ট করেছেন। ৩৫৬ ধারার দাবিকে অস্ত্র করে সরব হয়েছেন দিলীপ ঘোষও। এই সরকার থাকলে এই ধরনের সমাজবিরোধী রাষ্ট্রবিরোধী গতিবিধি হবে। তো এই সরকারকে সরিয়ে এখানে নির্বাচনের প্রায় ৩৫৬ কথা উঠছে। কোনো নির্বাচিত সরকারকে সরিয়ে দেওয়ার পক্ষে আমরা নই, কিন্তু এখানকার মানুষ যদি চান, তারা যদি দাবি করেন, তো কেন্দ্র সরকার ভাববে। আর তারা যদি মনে করেন এটা ঠিক আছে, তাহলে ওনারা যা ডিসিশন নেবে সেটা আমরা মেনে নেব। যে ৩৫৬ করছেন, হিম্মত থাকলে করে দেখান, হিম্মত থাকলে দিলীপ ঘোষটা করে দেখান। সংবিধানের ৩৫৬ ধারা অনুযায়ী ভারতের যে কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে। রাষ্ট্রপতি শাসন জারি হওয়া মানে রাজ্য সরকার বরখাস্ত। সংশ্লিষ্ট রাজ্যের শাসনভার তখন প্রত্যক্ষভাবে কেন্দ্রীয় সরকারের হাতে। কোনো রাজ্যের সরকার সাংবিধানিক শর্ত মেনে রাজ্য শাসন করতে না পারলে রাজ্যপাল রাষ্ট্রপতি শাসনের আর্জি জানাতে পারেন। এ নিয়ে কেন্দ্রীয় সরকার এবং রাষ্ট্রপতি সিদ্ধান্ত নেন। রাষ্ট্রপতি শাসন চলাকালীন রাজ্য প্রশাসন চালানোর দায়িত্ব পান কেন্দ্রীয় সরকার নিযুক্ত রাজ্যপাল। সর্বোচ্চ ৩ বছর পর্যন্ত রাষ্ট্রপতি শাসন জারি থাকতে পারে, তবে ৬ মাস অন্তর সংসদের দুকক্ষের অনুমোদন প্রয়োজন। রাষ্ট্রপতি নিজেই রাষ্ট্রপতি শাসন বাতিল করতে পারেন, সেক্ষেত্রে সংসদের সম্মতির প্রয়োজন পড়ে না। বাম আমলে বারবার ৩৫৬ ধারা জারির দাবি জানিয়ে সরব হয়েছে তৎকালীন বিরোধী দল তৃণমূল। এখন তৃণমূলের আমলে সেই একই দাবিতে সরব বিজেপি। উত্তপ্ত রাজ্য রাজনীতি। নিউজ 18 বাংলা। বিজেপির হাতিয়ার সংবিধানের ৩৫৬ ধারা, এই নিয়ে গেরুয়া শিবিরের কেউ গরম, কেউ তুলনায় নরম। পর্যবেক্ষকদের মতে এটা আসলে দ্বিমুখী কৌশল।৩৫৬ ধারা নিয়ে তৃণমূলকে হুঁশিয়ারি। সংবিধানেই সমস্ত প্রাবধান আছে এরকম ধরনের কোনো একটি হিংস্র সরকারকে কিভাবে তাদের কাজকর্ম বন্ধ করতে হয়, কি দাওয়াই তাদের জন্য আছে, সেটা সংবিধানেই পরিষ্কার করে লেখা আছে। সে রাস্তাটাও কিন্তু অসম্ভব নয়। কিন্তু বিজেপির রাজ্য সভাপতির গলায় খানিক যেন ভিন্ন সুর। কোনো নির্বাচিত সরকারকে সরিয়ে দেওয়ার পক্ষে আমরা নই, কিন্তু এখানকার মানুষ যদি চান, তারা যদি দাবি করেন, তো কেন্দ্র সরকার ভাববে। পর্যবেক্ষকদের একাংশের মতে বাবুল দিলীপের দুই সুরে মন্তব্য আসলে বিজেপির কৌশল। দিলীপ ঘোষ ৩৫৬ ধারার দাবি দলগতভাবে সরাসরি জানাচ্ছেন না, কারণ ৩৫৬ ধারা জারি করে মমতা সরকারকে বরখাস্ত করা হলে সহানুভূতির হাওয়া তৃণমূলের দিকে চলে যেতে পারে। আবার বাবুল সুপ্রিয় বা কৈলাস বিজয়বর্গীয়রা ৩৫৬ ধারা নিয়ে হুঁশিয়ারি দিয়েই যাচ্ছেন। লক্ষ্য তৃণমূলকে চাপে রাখা। ওদের মূলত এইসব কথা হচ্ছে তৃণমূল কর্মীদের ভয় দেখানো এবং তাদের মনোবল ভেঙে দেওয়া। কিন্তু এতে বিজেপি বা তার নেতারা সফল হবে না। যদি রাষ্ট্রপতি শাসন করে, তার প্রতিরোধ হবে এবং তার মূল্য বিজেপি নেতৃত্বকে দিতে হবে। সিপিএম অবশ্য ৩৫৬ ধারা নিয়ে বিজেপির সরব হওয়ার পিছনে অন্য গন্ধ পাচ্ছে।
পশ্চিমবাংলায় 2021-এর যে নির্বাচন হবে সেই নির্বাচনে তৃণমূল চলে যাবে। তাতে 356-র কথা বলে তাকে কি জীবন কাটিয়ে দিয়ে বাঁচাতে চায় বিজেপি? অনেকে বলছেন রাষ্ট্রপতি শাসন জারির নির্দেশ আদালতে চ্যালেঞ্জ হলেও বিজেপির চাপ বাড়তে পারে, কারণ এর আগেও গেরুয়া শিবিরকে এ নিয়ে অস্বস্তিতে পড়তে হয়েছে। মোদী সরকারের আমলে 2016 সালে উত্তরাখণ্ডে রাষ্ট্রপতি শাসনের নির্দেশ খারিজ করে দেয় সেখানকার হাইকোর্ট। বিচারপতিরা বলেন, গণতন্ত্রে রাজার মতো কেউ সিদ্ধান্ত নিতে পারেন না, বিচার বিভাগ যে কোনো কিছুই পর্যালোচনা করতে পারে, রাষ্ট্রপতিও ভীষণভাবে ভুল করতে পারেন। কেন্দ্রের উদ্দেশ্যে বিচারপতিরা এও বলেন, আপনারা গণতন্ত্রের শিকড়ে আঘাত করছেন। এভাবে খেয়াল খুশি মতো রাষ্ট্রপতি শাসন জারি করা হলে ভবিষ্যতের জন্য ভুল দৃষ্টান্ত তৈরি হবে। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ীও চাইলেই কোনো রাজ্য সরকারকে বরখাস্ত করা যায় না। 1994 সালে এসআর বোমাই বনাম ভারত সরকার মামলার ঐতিহাসিক রায় দেয় সুপ্রিম কোর্টের 9 সদস্যের সাংবিধানিক বেঞ্চ। রায়ে বলা হয়, সংবিধানের 356 ধারা প্রয়োগ করে সরকার ভাঙার একতরফা ক্ষমতা রাষ্ট্রপতির নেই। ইচ্ছেমতো কোনো রাজ্য সরকারকে বরখাস্ত করা যাবে না, সংসদের 2 কক্ষের সম্মতিও প্রয়োজন। এসবের পরেও বিজেপি 356 ধারা নিয়ে সরব, যা ভোটের আগে তাদের রাজনৈতিক কৌশল বলেই মত পর্যবেক্ষকদের একাংশের। নিউজ 18 বাংলা। ধ্বংসস্তূপের মধ্যে বিরাট গর্ত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কতটা তীব্র ছিল সুজাপুরের বিস্ফোরণ। 24 ঘন্টা পার করে গেলেও ঘটনাস্থলে এখনো পৌঁছয়নি ফরেনসিক দল। বিস্ফোরণের কান ফাটানো শব্দের রেশ এখনো কাটেনি সুজাপুরে। প্লাস্টিক কারখানার ধ্বংসস্তূপ বলে দিচ্ছে কতটা ভয়াবহ ছিল এই বিস্ফোরণ। যে মেশিনে বিস্ফোরণ হয়েছিল বলে দাবি, সেখানে 2 থেকে 2.5 ফুট গভীর গর্ত, আর এই গর্তই ভাবাচ্ছে তদন্তকারীদের। বিস্ফোরণের অভিঘাতে উড়ে গেছে কারখানার টিনের চাল, ভেঙে পড়েছে পাঁচিল, আর তা দেখেই শুক্রবার ঘটনাস্থলে যান রাজ্য পুলিশের এসটিএফ এর সদস্যরা। হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেন মালদা ডিভিশনাল কমিশনার এবং জেলা শাসক। পরে সুজাপুরে গিয়ে নিহতদের পরিবারকে সরকারের পক্ষ থেকে আর্থিক সাহায্য করেন তারা। ছোট একটা কাজ চাই, আমার ছোট মেয়ে আছে, কি করে খাবো আমি। ইতিমধ্যে বিস্ফোরণ নিয়ে খোঁজ খবর নিয়েছে এনআইএ। বিস্ফোরণের এলাকা ঘিরে রেখেছে পুলিশ। গ্রামে বসানো হয়েছে পুলিশ পিকেট। নিউজ 18 বাংলা। সুজাপুর বিস্ফোরণ নিয়ে রাজনৈতিক চাপানো তুঙ্গে। বিস্ফোরণের পিছনে কি নাশকতা নাকি নিছক দুর্ঘটনা? দুর্ঘটনার এনআইএ তদন্ত চায় বিজেপি। মেরুকরণ করতে সন্ত্রাসের অভিযোগ, পাল্টা তোপ তৃণমূলের। সুজাপুরে প্লাস্টিক কারখানায় বিস্ফোরণের পরেই শুরু হয়েছে চাপানোতর। সন্ত্রাস যোগের তত্ত্ব সামনে রেখে রাজনীতির ময়দানে নেমেছে বিজেপি। খাগড়াগড় থেকে রাজ্যে একাধিক জঙ্গি গ্রেফতারের কথা টেনে এনে রাজ্যকে বিঁধতে শুরু করেছেন দিলীপ ঘোষরা। সুজাপুর মালদাতে যে বোমা বিস্ফোরণ বা একটা বিস্ফোরণ হয়েছে, বারবার বিস্ফোরণ হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, এলাকা কেঁপে যাচ্ছে, তো মানুষকে ভীত সন্ত্রস্ত করে রাখার চেষ্টা চলছে। বহুবার দেখা গেছে এই ধরনের বিস্ফোরণের তার বাংলাদেশের সঙ্গে যুক্ত থাকে, সিমি জামাতের সঙ্গে। আর এই সময় মুর্শিদাবাদে বারবার উগ্রপন্থী ধরা পড়ছে, টেররিস্ট অর্গানাইজেশনের। রাজ্যে কেন বারবার এমন ঘটনা, তদন্ত করুক এনআইএ, দাবি তুলেছে বিজেপি। তাই আমরা বারবার বলি কেন্দ্রীয় এজেন্সিতে তার তদন্ত হোক, এখানেও এনআইএ দিয়ে তদন্ত হতে পারে, যাতে সত্য সামনে আসে, মানুষের মন থেকে ভয় যায়। রাজ্য বিজেপি সভাপতির পাল্টা জবাব এসেছে তৃণমূল শিবির থেকেও। পদ্ম শিবিরের বিরুদ্ধে সরাসরি মেরুকরণের অভিযোগ তুলেছে তারা। বাংলায় কোনো বিস্ফোরণ হলেই তার পিছনে এই যে জঙ্গিবাদ দেখতে পাওয়া খুবই চিন্তার জন্য এবং খেলো রাজনীতি আছে। এবং সবাই বুঝতেও পারছেন যে কেন এই কথাটা বারবার একই দিকে ওরা হিট করছে, কেননা ওরা এখানে সাম্প্রদায়িক এক ধরনের পোলারাইজেশন চাইছে, সেই জন্য এই কথাটা বলছে। শুক্রবার সুজাপুরে যান কংগ্রেস এবং বিজেপি প্রতিনিধিরা। স্থানীয় বিধায়ক কংগ্রেসের ঈশা খান চৌধুরীর নেতৃত্বে গ্রামে যান কংগ্রেসের 6 বিধায়ক। নিহতদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিয়ে বিজেপিকে দুষেছেন ঈশা খান। বিজেপি তো একটা এখানে মনে হয়, আমি বুঝতে পারছি না যে ওরা ক্ষতিপূরণের কথা উঠছে না কেন। গরিব মানুষের পাশে তো দাঁড়াতে হবে, এরকম কোথায়? গ্রামে গেলেও ঘটনাস্থলে যেতে পারেননি বিজেপি প্রতিনিধিরা।
ব্যারিকেডেই আটকে দেওয়া হয় তাঁদের। বিক্ষোভ দেখান কিছু গ্রামবাসীও। সুজাপুরের ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট পাঠানো হবে বলে জানিয়েছেন দলের নেত্রী শ্রীরূপা মিত্র চৌধুরী। নিউজ 18 বাংলা। গরু পাচার কাণ্ডে সিবিআই রাডারে রাজ্যের এক প্রভাবশালী নেতা। তদন্তে সিবিআই জানতে পেরেছে সীমান্তে বিএসএফ কনভয়ের সাহায্য নিয়ে চলত এনামুল হকের গরু পাচারের কারবার। এনামুল ছাড়া অন্য কেউ পাচার করতে গেলেই ধরে ফেলত বিএসএফ। পাচার কাণ্ডে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। সীমান্তরক্ষী বাহিনীর সাহায্যেই ফুলে ফেপে ওঠে এনামুল হকের পাচার চক্রের কারবার। বিএসএফের একাংশের মদতেই মালদা মুর্শিদাবাদে পাচার সাম্রাজ্য বিস্তার করে এনামুল। সিবিআই তদন্তে এনামুল বিএসএফ যোগ সাজশ নিয়ে উঠে এলো আরও চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, বিএসএফ কনভয়ের সাহায্যে গরু পাচার করত এনামুল। এনামুল ছাড়া অন্য কেউ গরু পাচার করতে গেলেই ধরে ফেলত বিএসএফ। অন্য কেউ গরু পাচারের চেষ্টা করলে পুলিশকে দিয়ে ভয় দেখানো হতো। এনামুলের গরু পাচারের জন্য টাকায় বিশেষ কোড থাকত। টাকার কোড দেখে পাচারে সাহায্য করত পুলিশ ও বিএসএফ। কাস্টমসের আধিকারিকের মাধ্যমে অল্প দামে এনামুলরাই আপনার অকশান নিয়ে ওরা আবার সে 52, 54, 55 যাখা যেরকম পারত ভয় দেখিয়ে বিক্রি করতে। যেদিক দিয়ে আপনার রাত্রে নো এন্ট্রি থাকে, একটা মানুষ যেতে পারে না, একটা পশু পাখি যেতে পারে না, সেদিকে হাজার হাজার গরু যেত। এনামুলের লোকজন যেত যে আপনার বলে দিত যেগুলো আমাদের গরু। প্রতিদিন ধরে নেন 2 থেকে 2,500। কোনোবার আপনার বিএসএফরা বাংলাদেশের বিডিআররা যদি না নেয় তাহলে 1000। শুধু বিএসএফের একাংশ নয়, এনামুলের গরু পাচার চক্রে উঠে এসেছে রাজ্য রাজনীতির এক প্রভাবশালী নেতার নাম। সূত্রের খবর, এক প্রভাবশালী নেতার কাছে নিয়মিত গরু পাচারের টাকা যেত। এছাড়াও গরু পাচার চক্রে যুক্ত শুল্ক দপ্তরের বেশ কয়েকজন আধিকারিক। পাচার চক্রে জড়িত এক অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার। অবসরপ্রাপ্ত ওই আইপিএস সম্প্রতি দিল্লিতে 20 কোটি টাকার ফ্ল্যাট কিনেছেন বলে সিবিআই সূত্রে খবর। মূলত বিশেষ একটি কৌশলে এই গরু পাচারের পরবর্তীকালের যে এক একটা ধাপ তা ব্যবহার করা হতো। বিএসএফ যত গরু পাচার করত তার মধ্যে কিছু সংখ্যক বাজেয়াপ্তের খাতায় দেখত, পূর্ণাঙ্গ গরুকে বাছুর হিসেবে দেখানো হতো। সেগুলোকেই পরবর্তীকালে বিএসএফ এর তরফে তুলে দেওয়া হতো শুল্ক দপ্তরের আধিকারিকদের হাতে। এই মুহূর্তে সিবিআই যেটা স্ট্র্যাটেজি, আগামী সপ্তাহ থেকেই সেই সমস্ত শুল্ক দপ্তরের আধিকারিকদের কাছে নোটিশ দেওয়া হবে। চলতি মাসে সিবিআই এর জালে ধরা পড়ে গরু পাচারের কিংপিন মুর্শিদাবাদের ব্যবসায়ী এনামুল হক। পাচার কাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমারকে। এরপরেই পর্দা উঠতে শুরু করেছে এনামুল বিএসএফ যোগ সাজশের ওপর থেকে। ক্যামেরায় রাকিবুল ইসলাম ও সুব্রত জানার সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায় ও সুকান্ত মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা। সভানেত্রী অগ্নিমিত্রা পল, বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অর্পণের কাছ থেকে। অর্পণ, তিনি কি ফিরতে পেরেছেন? হ্যাঁ, এই মুহূর্তে তিনি লট 8-এ এসছেন। দীর্ঘ প্রায় 2.5 ঘন্টা তিনি মাঝ নদীতেই আটকে ছিলেন, কারণ মুড়িগঙ্গা নদীর জোয়ার ভাটার সময় তিনি যখন কচুবেড়িয়া থেকে তিনি লঞ্চ নিয়ে রওনা দেন, তার মাঝেই ভাটার কারণে তিনি আটকে পড়েন। এরপরেই তিনি দীর্ঘ সময় ধরেই প্রায় 2 ঘন্টার উপর তিনি নদীতেই ছিলেন। তারপরে জোয়ারের জল হালকা বাড়ায় তাকে নিয়ে এই মুহূর্তে লট 8-এ এসছেন এবং তিনি ইতিমধ্যেই কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ধন্যবাদ অর্পণ। পার্টি অফিসের নামকরণ ঘিরে জলঘোলা। বর্তমানে বিজেপির নতুন জেলা কার্যালয়ের নাম রাসবিহারী বসু ভবন। এই নিয়েই নানা মনির নানা মত। আক্রমণ পাল্টা আক্রমণে সরগরম জেলার রাজনীতি। রাসবিহারী বসু দেশের স্বাধীনতা সংগ্রামে যান অবদানের কথা স্মরণ করে আজও মাথা নত করেন পূর্ব বর্ধমান জেলার মানুষ। রায়নার সুবলদহ গ্রামে রাসবিহারী বসুর জন্ম। দেশকে স্বাধীন করতে ইংরেজ বিরোধী আন্দোলনে যোগ দেন। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সংগঠক। সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। পরবর্তী সময়ে আইএনএর ভার নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে তুলে দেন। এই স্বাধীনতা সংগ্রামীর নামে বিজেপির জেলা কার্যালয়ের নাম দেওয়া হয়েছে রাসবিহারী বসু ভবন। চলতি মাসেই দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কার্যালয়টি উদ্বোধন করার কথা ছিল। তার আগে সাজিয়ে গুছিয়ে পার্টি অফিসের নামকরণ সেরে ফেললেন স্থানীয় নেতৃত্ব। যা নিয়ে শুরু হয়েছে রাজনীতি। কি বলছেন জেলার ইতিহাসবিদ? রাসবিহারী বসু ব্যক্তিগতভাবে কোনোদিন কোনো রাজনৈতিক দলের সদস্য ছিলেন না। আসলে তিনি রাজনৈতিক আন্দোলন, যেটা নরমপন্থী আন্দোলন, সে আন্দোলনটাকে তিনি বিশ্বাসই করতেন না। এমনকি চরমপন্থী আন্দোলনে তিনি বিশ্বাসী ছিলেন। তিনি একেবারেই বিপ্লববাদে বিশ্বাসী ছিলেন। স্বাধীনতা সংগ্রামীর নাম নিয়ে রাজনীতি করার অভিযোগ শাসক দলের। নিন্দায় মুখর বামেরাও।
এখন বিজেপি কেন করলো এটা তো বলতে পারবো না, তবে এটুকু বোঝা যায়, এই থেকে বোঝা যায় বিজেপি কত অসভ্য বর্বর রাজনৈতিক একটা দল। আসলে স্বাধীনতা আন্দোলনে বিজেপির তো কোনো রকম ভূমিকা ছিল না, তাই কথায় কথায় এখন স্বাধীনতা সংগ্রাম আর কথায় কথায় স্বাধীনতা সংগ্রামীদের নাম গ্রহণ করছে অতীতের পাপ স্খলন করার জন্য। পাল্টা আক্রমণ করেছে বিজেপি। শাসক দল তো অনেক কথাই বলবে। দীর্ঘ ৩৫ বছর সিপিএম যখন রাজত্ব করেছিল, কোনোদিন বিপ্লবীদের কোনো সম্মান জানানোর জন্য কোনো কিছু করেছে তারা? কোনো কিছু করেনি। তারা কাকে চিনিয়েছে? চেক গুভারকে চিনিয়েছে। কে উনি? নামকরণের রাজনীতি রাজ্যে নতুন নয়, তবে বিধানসভা ভোটের মুখে বিজেপির জেলা কার্যালয়ের নামকরণ নিয়ে নতুন করে তেতে উঠল পূর্ব বর্ধমান। বর্ধমান থেকে ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা।